এই ভিডিওতে নিফটির অ্যানালিসিস করব 3 মার্চ সোমবারের জন্য। আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। চলুন ভিডিওটা শুরু করি। দেখুন, আজকে অনেকখানি পতন হয়েছে। অনেকেই বলছে নিফটি ক্র্যাশ করেছে, অনেকে বলছে যে ব্লাড বার্থ হয়েছে, অনেকে বলছে ব্ল্যাক ফ্রাইডে এসেছে। তো কথা অনেকাংশে সত্য, তবে এর আভাস যে পাওয়া যায়নি তা নয়। এর আভাস কিন্তু আমরা অনেক আগে থেকেই পেয়েছি। মার্কেট ধীরে ধীরে স্লিপ করছে, আজকে অনেকখানি পড়েছে। কেন মার্কেট এতখানি পড়লো এই নিয়ে আমি এই ভিডিওতে বেশি আপনাদের কচকচানি করব না, কারণ এমনিতেই অ্যানালিসিস করতে গেলে অনেকটা সময় লেগে যায়। তো নিফটির পড়ার অনেকগুলো কারণের মধ্যে ট্রাম্পের নীতি। 27 তারিখে আপনারা জানেন তিনি অনেক কিছু মন্তব্য করেছেন। আমাদের Q4 রেজাল্ট খুব একটা ভালো হবে না, এটার আশঙ্কাও রয়েছে। আমি আপনারা যদি চান তাহলে এই বিষয়গুলোকে নিয়ে একটি আলাদা বড় ভিডিও আমি করব, যেখানে নিফটি পড়ার কারণ আমরা আলোচনা করব। তো চলুন আমরা কেবলমাত্র নিফটি অ্যানালিসিস দেখব। আমরা দেখব যে সোমবার দিন কেমনভাবে ট্রেড করা যেতে পারে। আমরা দেখব যে আজকে কেমনভাবে ট্রেড করতে হতো বা কী করা যেত। তো সেইগুলোকে নিয়ে আমরা আলোচনা করব। তো চলুন নিফটির ব্যবহারটা দেখি যে কোন জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। দেখুন, আজকে প্রথমে এক কথা তো বলতেই হয়, প্রায় 2%-এর কাছাকাছি 1.86%, 420 পয়েন্ট নিফটি কিন্তু পড়েছে। এবং আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে যে 22,124। কিছুদিন আগে পর্যন্ত যখন নিফটি ট্রেড করছিল 26,000, তখন কিন্তু কেউ ভাবতে পেরেছিলেন যে এত পয়েন্ট নিফটি নিচে নেমে যাবে, কিন্তু নিফটি কিন্তু এত পয়েন্ট নিচে নেমেছে। এবং আমরা যদি খুব মাইনরলি ফলো করি অ্যানালিসিসগুলো, তাহলে কিন্তু আমরা একটা আন্দাজ পেতে পারি যে নিফটি এতখানি পড়তে পারতো। দেখুন, একদম নিচে এসে বন্ধ হয়েছে। ডে রেঞ্জটাকে একটু লক্ষ্য করুন। একদম লো হচ্ছে 22,104 এবং 22,124 পয়েন্ট এসে বন্ধ হচ্ছে, অর্থাৎ নিচের থেকে সামান্য একটু উপরে তুলতে পারে। সারা দিনে সে একবার করে উপরে উঠার চেষ্টা করেছে, কিন্তু বারবার কিন্তু তাকে নিচে নামিয়ে দিয়েছে। প্রথমে মান্থলি ক্যান্ডেলকে দেখব। মান্থলি ক্যান্ডেল আমাদের শেষ হয়ে গেছে সম্পূর্ণভাবে। মান্থলি ক্যান্ডেল কিন্তু এই যে জায়গাটাকে নিয়ে কালকে আমরা আলোচনা করছিলাম, এই জায়গাটাকে নিয়ে যে মারপিটটা চলছিল, যার জন্য একটা টাইট ক্লোজিং হচ্ছিল, আজকে খুব ক্লিয়ার ইন্ডিকেশন দিয়ে দিল যে মারপিটের কিছু নেই, আমরা জিতছি। এটা বিয়াররা কিন্তু ক্লিয়ারলি বলে দিল। দেখুন, মার্কেট একদম নিচে নেমেছে। এখান থেকে যে পুলব্যাক হবে না তা নেই, পুলব্যাক হবে, কিন্তু এটি এখন দারুণ রকমভাবে রেজিস্ট্যান্স, এ নিয়ে সন্দেহ নেই। অর্থাৎ 22,500 কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে রেজিস্ট্যান্স হিসেবে, ইমিডিয়েট রেজিস্ট্যান্স হিসেবে ধরা হবে। নিচের দিক থেকে দেখুন, প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু কি এসেছে, বাইং এসেছে। সুতরাং এই এরিয়া থেকে যে বাইং হবে এ নিয়ে কোনো সন্দেহ নেই, বাইং হবে। কিন্তু এত সহজে মার্কেট আবার উপরে উঠে যাবে তা কিন্তু পারবে না। কারণ কি, এখানে রেজিস্ট্যান্স আছে, এটা রেজিস্ট্যান্স আছে, এটা রেজিস্ট্যান্স আছে, এইগুলো রেজিস্ট্যান্স আছে পরপর। এবং মার্কেট যদি আরও খানিকটা স্লিপ করে, এরকম জায়গা থেকে ঘোরে, তাহলে পরে কিন্তু আমরা বলতে পারবো যে না, সে একটি নির্দিষ্ট সাপোর্ট লেভেল থেকে সাপোর্ট নিয়ে সে কিন্তু গিয়েছে। আগের দিন আমি বলেছিলাম যে মার্কেট কিন্তু অনেকখানি পড়েছে, টানা 5 মাস পড়ল, যা প্রায় 28-29 বছরের ইতিহাসে নেই। সুতরাং এই মার্কেট পড়া কিন্তু খুব স্বাভাবিক পড়া নয়। আপনাকে এই সময়টা ধৈর্য ধরতে হবে, সময় দিতে হবে। আপনি যদি ধৈর্য না ধরেন, সময় না দেন, তাহলে পরে কিন্তু আপনি বড় রিটার্ন পেতে পারেন না। এখন আমাদের সমস্যা কি হয় জানেন? আমাদের সমস্যা হয়, এই ভিডিওটি যারা শুনছেন তারা বলে, স্যার কত ধৈর্য ধরবো? আসলে আমাদের ধৈর্য কেন হয় না সেটা আপনাদেরকে আমি বলি। সেটা যদি বোঝার চেষ্টা করেন, কারণ আমরা সবাই পজিশন তৈরি করেছিলাম কোথায়? যখন মার্কেট খুব উপরের দিকে ছিল, সেই মুহূর্তে পজিশন তৈরি করেছেন। এখন আপনি অনেকখানি পেনে আছেন। সমস্যা যেটি, যখন এরকম রেঞ্জগুলোকে কেটে বেরিয়ে যাচ্ছিল, তখন কিন্তু আপনি এক্সিট করেননি। এই প্ল্যানটা কিন্তু আপনি তখন করেননি। এক্সিট করলে পরে আপনার হাতে পয়সা থাকতো এবং আপনি কিন্তু এখন এবার ছোট করে ইনভেস্টমেন্ট করতে পারতেন। এটা কি পারফেক্টলি ইনভেস্ট করার জায়গা? কেউ জানে না।
তবে এটা তো নিঃসন্দেহে বলা যেতে পারে যে স্টকগুলোকে অনেক ডিসকাউন্টে পাচ্ছেন, 50% 60% ডিসকাউন্টে পাচ্ছেন। ইন্ডেক্স পড়ে গেছে, আপনি একদম বটম তো খুঁজে পাবেন না। আপনি এখানে কিছু করলেন, এখানে কিছু করলেন, এখানে কিছু করলেন, অর্থাৎ এই জায়গাগুলো, এরিয়াগুলো কিন্তু ইনভেস্টমেন্টের জায়গা। কে বলতে পারবে যে কালকে এটাকে ভেঙে আরও নিচে পড়বে না? কে বলতে পারবে যে মার্চ মাসে আবার রিকভারি হবে না? আমরা তো আশা করব, বিভিন্ন রকম ক্লু তো আমরা পাচ্ছি যে অনেকখানি ফল করেছে, একবার তো বাউন্স ব্যাক করবে। দেখুন টানা এটি এই মাসেই কিন্তু এক্সপেক্টেড ছিল মুভ করবে, কিন্তু টানা 5 মাস তো পড়লো, যে ইতিহাসে হয়নি। কে বলেছে ইতিহাসে এটাও হবে না যে টানা 6 মাস পড়বে? কি হবে আমরা কেউ জানি না। আমাদের কাছে লেভেলস রয়েছে, সেই লেভেলস অনুযায়ী, সিস্টেম অনুযায়ী আমরা কাজ করব। লেভেলসের নিচে বিয়ারিশ, লেভেলসের উপরে বুলিশ। এইটি যতদিন না বুঝতে পারবেন ততদিন পর্যন্ত আপনারা ট্রেডিংয়ে সফল হতে পারবেন না। তো যাই হোক, আমি বলবো না করে অনেক কথা বলে ফেললাম। তো দেখি একদম পরিষ্কার চিত্র, আমাদের পরিষ্কার চিত্র যে এখানে সম্পূর্ণ বিয়ারিশ, এ নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু আশার আলো কি না, আশার আলো হচ্ছে সামনে এটি যেমন একটি রেজিস্ট্যান্স রূপে কাজ করবে, তেমনি এই জায়গাগুলো আমাদেরকে সাপোর্ট হিসেবে কাজ করবে মান্থলি ক্যান্ডেলে। আমরা খুব ভালোভাবে স্পষ্টভাবে বুঝতে পারবো। আমরা যদি একবার মুভিং অ্যাভারেজকে দিই, তাহলে দেখবো যে কালকে মুভিং অ্যাভারেজ কিন্তু এখানে একটা সাপোর্ট নেবার চেষ্টা করছিল। আমরা বলেছিলাম একদিন আরও আমাদের হাতে আছে, আমাদেরকে বুঝিয়ে দেবে যে কোন জায়গা হবে। এবার মনে করেন ওঠার চেষ্টা করবে, তাহলে এটিতে একটা রেজিস্ট্যান্স পাবে এবং তারপর ধীরে ধীরে নামবে। ততদিনে হয়তো উঠে উঠে আসবে। এখন কেমন ব্যবহার করবে আমরা ভবিষ্যতে দেখতে পাবো। আমরা কেবল আমরা এটুকু বলতে পারি যে 20 মুভিং অ্যাভারেজকে কিন্তু ক্রস করে নিচে নামছে মান্থলি ক্যান্ডেল। এবারে চলে আসুন উইকলি ক্যান্ডেলে। দেখুন উইকলি ক্যান্ডেলে এই চার্ট আপনাদের সামনে কিন্তু আগে থেকেই আছে। তো এখানে আগে থেকে আছে, আজকে দেখুন কি সুন্দরভাবে এখানে সাপোর্ট নিয়েছে, অর্থাৎ এই পর্যন্ত সাপোর্ট নিয়েছে বলছেন, এটা কিন্তু আপনার টার্গেট হিসেবেও ছিল। আপনি যখন দেখলেন যে এটাকে ভেঙে নিচের দিকে নামছে, তখন আপনার টার্গেট কোথায় ছিল? টার্গেট ছিল এখানে, যে লাস্ট অবধি। আমরা কেউ জানি না যে এতটা ফল হতে পারে, কিন্তু একটি লেভেল থেকে আরেকটি লেভেল এলেই পর্যন্ত আসে। দেখুন এই ট্রেন্ড লাইনকে এখানে ক্রস করেছে, তারপর একটা গ্যাপ ডাউন দিয়েছে, পরিষ্কার বোঝাতে চাইছিল যে আমি একটা বড় মুভ করব। তো সে বড় মুভ করছিল, আমরা ভাবলাম এখান থেকে সাপোর্টও নিতে পারে, একটি লেভেলকে ভাঙলে পরে তার পরের লেভেলে আসবে। অর্থাৎ উইকলি ক্যান্ডেলে যেটি আমাদের সাপোর্ট লেভেল ছিল, আপাতত সেই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে, সেই জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। আমরা যদি একবার মুভিং অ্যাভারেজকে দেখি, এক্ষেত্রে মুভিং অ্যাভারেজ দেখব যে উপর থেকে কিন্তু অনেক দিন আগে চলে এসেছে। এখন 100 আপনাকে সাপোর্ট দিতে পারে যেটাকে ভাঙে। এখন এখানে যদি আর একটি সপ্তাহ কাটায়, 2টি সপ্তাহ, 3টি সপ্তাহ কাটায়, ততদিনে যদি ওঠে, তাহলে এখানে একটা বেস তৈরি করার চেষ্টা করবে এবং এখান থেকে কি করবে, একটা মার্কেট উপরে যাওয়ার চেষ্টা করবে। চেষ্টা করলেই সফল হবে তার নয়, পরপর তার কাছে ধাক্কা আছে এবং সমস্ত মুভিং অ্যাভারেজের কিন্তু নিচের দিকে মুখ, অর্থাৎ ডাউন ট্রেন্ড কিন্তু পরিষ্কার রূপে বলছে। যে এক্ষেত্রেও উইকলি ক্যান্ডেলেও কিন্তু আমরা বুঝতে পারছি যে আমাদের যেটি শক্ত ঘাঁটি ছিল, যেটিকে ভাঙতে খুব কষ্ট হচ্ছিল, বেশ কয়েকটা সপ্তাহ ধরে যারা অ্যানালিসিস শুনছেন তারা জানেন যে এই জায়গাটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে আমাদের ট্রেন্ড লাইন এবং সাপোর্ট জোন দুটি কিন্তু এক জায়গাতে আছে। এটা স্ট্রং সাপোর্ট হিসেবে ছিল, এখন কিন্তু কিসে পরিণত হয়ে গেল? স্ট্রং রেজিস্ট্যান্স জোনে পরিণত হয়ে গেল। যদিও এর দূরত্বটা প্রচুর পয়েন্ট, এটা 22,800 লেভেলে, তার আগে 22,500, 22,450, 400 এরা আছে আপাতত। আর সাপোর্ট হচ্ছে এটা এবং রেজিস্ট্যান্স হচ্ছে এটা। আমরা ডেলি ক্যান্ডেলে আরও স্পষ্টভাবে বুঝতে পারবো সাপোর্ট রেজিস্ট্যান্সটা। চলুন ডেলি ক্যান্ডেলটা একবার দেখি। দেখুন ডেলি ক্যান্ডেলটা এখান থেকে এই লাইনটি যখন ব্রেক করলো, যেদিন আমি এটিকে ড্র করেছিলাম সেদিন আপনাদেরকে বলেছিলাম যে এটা কিন্তু একটা সাপোর্ট নেবার চেষ্টা করছে। যদি সাপোর্ট না নেয় তাহলে কিন্তু বিয়ারিশ, এবং ফার্স্ট টার্গেট এটা। সেকেন্ড টার্গেট যখনই আপনার এখানে এলো, এখানে খুললো, ওপেন হলো, তখনই আপনি বুঝতে পারলেন যে একটা বড় কি হয়ে গেল না, এখানে একটা গ্যাপ রেখে গেল। এর আগেও কিন্তু একটা গ্যাপ রেখে গেছে, তাহলে গ্যাপ দুটি তৈরি হলো, গ্যাপ 1 এবং গ্যাপ 2। এবং দুটি গ্যাপ তো বুঝতেই পারছেন সহজে তৈরি হয় না, বড় ভিড় না থাকলে সেখানে গ্যাপ তৈরি হয় না, এবং গ্যাপটা কিন্তু ফুলফিলও করছে না। গ্যাপ যে সবসময় ফুলফিল করবে এমন কোনো জায়গাতে লেখা নেই। আমাদের মনে মনে একটা ধারণা যে গ্যাপ ফুলফিল করবে, ছোট গ্যাপ হয়, একটা ফুলফিল হয়, কারণ তার কারণও রয়েছে, প্রফিট বুকিং আসে, ইত্যাদি আসে বলে একটা পুল ব্যাক আসে।
কিন্তু এটা তার মানে নয় যে বড় যদি থাকে তার মানে হবে। সুতরাং এই গ্যাপটি যখন পূরণ করলো না, এখানে একটা বেস তৈরি করার চেষ্টা করলো, যখনই ভেঙে দিল তখনই বুঝতে হতো যে এবার কিন্তু বিয়ারিশ। আপনাকে এখান থেকে আপনি বিয়ারিশ হতে পারতেন, আপনি যদি মনে ভাবতেন যে এখানে যাবে, তাহলে ছোট করে এখানে বিয়ারিশ হতে পারতেন, এবং দেখতে পাচ্ছেন কি সুন্দরভাবে সাংঘাতিক রকমের একটা ফল এসেছে। আমরা যদি মুভিং অ্যাভারেজকে দেখি, তাহলে মুভিং অ্যাভারেজকে দেখব, দেখুন এই জায়গাটি এখন রেজিস্ট্যান্সে পরিণত হয়েছে, এই নিয়ে কোনো সন্দেহ নেই। স্ট্রং রেজিস্ট্যান্সে পরিণত হয়ে গেছে এই লেভেলটি, এটি একটি স্ট্রং রেজিস্ট্যান্সে পরিণত হয়েছে। কারণ একে ভাঙতে, দেখুন একে ভাঙতে একটা চেষ্টা করেছিল যারা বুল, তারা চেষ্টা করেছিল, সুতরাং একে ভাঙতে শক্তি প্রয়োগ করতে হচ্ছে। এখন উপরে তুলতে কিন্তু অত সহজে আর দেবে না, এটাকে ভাঙতে শক্তি প্রয়োগ হয়েছে, উপরে তুলতে সহজে দেবে না। অর্থাৎ নিফটি যদি উপরের দিকে জার্নি শুরু করে, তাহলে তাকে প্রথম এখানে ধাক্কা খেতে হবে, দ্বিতীয় ধাক্কা খেতে হবে, তৃতীয় ধাক্কা খেতে হবে, এইভাবে ধাক্কা খেতে 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 যেতে হবে। অত সহজে কিন্তু সে ওপরের দিকে যাবে না, কারণ যে যে জায়গাগুলোকে সে ছেড়ে ছেড়ে আসছে সেগুলো সব এখন স্ট্রং রেজিস্ট্যান্স জোনে পরিণত হচ্ছে নিফটির ক্ষেত্রে। আমরা আওয়ারলি টাইম ফ্রেমে দেখব। দেখুন আওয়ারলি টাইম ফ্রেমে কাল যারা দেখেছিলেন তাদেরকে আমি বলেছিলাম যেটা কিন্তু আমাদের ট্রিপল বটমের মতো আমরা ভাবতে পারি, সত্যিই তাই, ট্রিপল বটমের মতো ভাবতে পারি। কিন্তু সেখানে কথাটাই আমি বলেছিলাম যে দেখুন ট্রিপল বটমের মতো ভাবতে পারি ঠিকই, কিন্তু এটি কিন্তু আমার যে সাপোর্ট লেভেল আছে সেই সাপোর্ট লেভেলের একটুখানি নিচে বন্ধ হয়েছে, কিন্তু তবুও আপনি ট্রিপল বটমের মতো ভাবতে পারেন। কিন্তু এটা একটি একদম স্পষ্টভাবে বুঝতে পারছেন যে একটি ডাউন ট্রেন্ডের মতো জায়গাতে দাঁড়িয়ে রয়েছে। হতেই পারে এখান থেকে সাপোর্ট নিয়ে এসে ওপরের দিকে উঠবে, কিন্তু যখন ওপেনই হলো, এখানে ওপেনই হলো গ্যাপ ডাউনে, তখন আপনার উপরের দিকে সামান্য একটু গেল, আপনি চোখ বন্ধ করে যদি মার্কেট এত দূর যায়ও, এখান থেকে আপনাকে কি করতে হতো, মার্কেট বিয়ারিশ, এ নিয়ে কোনো সন্দেহ নেই। এবং তারপর যখন সে আস্তে আস্তে নিচের দিকে নামছে, তখন আপনার ফার্স্ট টার্গেট হয়ে যেত এইটা, অর্থাৎ 22,300 250 যে রেঞ্জটা ছিল সেই রেঞ্জটা। এবং এটাকে ধাক্কা খেয়ে যে দেখুন সে আওয়ারলি টাইম ফ্রেমে একটু তার আগের লেভেলের কাছাকাছি লেভেল পর্যন্ত গিয়ে একটা বেস তৈরি করার আবার চেষ্টা করছে, আবার বেস তৈরি করার একটা চেষ্টা করছে। তো চেষ্টা করছে, অনেকবারই সে চেষ্টা করছে, কিন্তু চেষ্টাতে সফল হচ্ছে না। বারবারই এখান থেকে পড়ার সময় এখানে একটা বেস তৈরি করার চেষ্টা করেছিল, কিন্তু পারছে না। এখানে দেখুন একটি বেস তৈরি করার চেষ্টা করেছে, তাহলে বারে বারে সে পড়ছে, একটা বেস তৈরি করছে, কিন্তু পারছে না। এটাই কিন্তু এই মুহূর্তের প্যাটার্ন। এখন এরপরেও হয়তো তুলবে, বেস তৈরি করবে, কিংবা এই বেসটি আরও লম্বা হবে, তারপরে তো উপরে যাবে, আবার একটা বেস তৈরি করবে, আবার হয়তো উপরে যাবে, একটি বেস তৈরি করবে, আবার একটি উপরে যাবে, বেস তৈরি করবে, এইভাবে সে যাবে। কিন্তু মনে রাখবেন যে প্রত্যেকটা ক্ষেত্রে তার কিন্তু ধাক্কাগুলো তাকে খেতে হবে, এই ধাক্কাগুলো কিন্তু তাকে সহ্য করতে হবে। এবং যে অত বেশি পড়েছে, সে কিন্তু সহজেই যে যদি মনে করেন যে আপনি কালকে এটা উঠে যাবে, তা কিন্তু নয়। আমরা একবার মুভিং অ্যাভারেজকে দেখি। মুভিং অ্যাভারেজকে দেখলে দেখব যেখানে কি পরিষ্কার, যে একদম পরিষ্কার, দেখুন এই জায়গাটাতে কালকে বন্ধ হয়েছিল, যখন ওপেন হলো তখন পরিষ্কার হয়ে গেল যে কিন্তু আজকে নিচের দিকে যেতে চাইছে, আমরা 15 মিনিট টাইম ফ্রেমে একটু দেখি। 15 মিনিট টাইম ফ্রেমে 15 মিনিট টাইম ফ্রেমে যদি আমরা দেখি, আচ্ছা দেখুন আমি আপনাদেরকে বলি, এখানে দেখুন আগের দিনে, প্রথমে বলি যে কেমনভাবে ট্রেডের ভাবনা চিন্তা করতে হতো। এখানেও একটা রেক্ট্যাঙ্গুলার প্যাটার্ন ছিল, রেক্ট্যাঙ্গুলার প্যাটার্নের বেস ছিল, উপরের দিকে গেলে উপরের দিকে, নিচের দিকে গেলে নিচের দিকে, আমরা দেখতেই পেলে নিচের দিকে গেল এবং পারফেক্টলি আমরা ট্রেড করতে পারলাম। এখানে যদি দেখি তাহলে দেখবে এখানে কিন্তু এই ট্রেন্ড লাইনের নিচে ক্লোজিংটা দিচ্ছে, হয়তো কাছাকাছি যদি ওপেন হতো এবং উপরে ধাক্কা খেয়ে নিচে নামতো, তাহলে একটা বেস ট্রেড হতো। কিন্তু যেহেতু গ্যাপ ডাউন তৈরি হলো, অনেকেই কিন্তু সাহস করতে পারবে না যে আরও কি নিচে যাবে। এবার এই যে ট্রেন্ড লাইনটা ছিল, এই ট্রেন্ড লাইনটাকে যদি আপনি একটু টেনে নিতেন, সেটাকে একটু টেনে নিতেন ট্রেডের ক্ষেত্রে, তাহলে কি ঘটনা ঘটতো একটু দেখুন, অনেকখানি এরকম জায়গাতে ছিল, এইরকম জায়গাতে। তাহলে আমি যদি এই ট্রেডটাকে টেনে নিতাম, তাহলে আমার কি দেখাচ্ছে, প্রথম যখন এখানে পড়লো, এটি হচ্ছে ফার্স্ট সাপোর্ট জোন, সেই সাপোর্টকে ভেঙে যখন নিচে চলে এলো এবং উপরের দিকে পুল ব্যাক করলো, ঘাবড়াবার কিছু নেই। আপনার এটি হচ্ছে এতদূর পর্যন্ত সামান্য প্রফিট বুকিংয়ে এলো, যারা পুট কিনে রেখেছে তারা প্রফিট বুকিং করলো। এখান থেকে কেউ কিন্তু হাত ধরে তুলে নিয়ে যাওয়ার জন্য রয়েছে? উত্তর হচ্ছে না।
তাহলে এখান থেকে মার্কেট পড়বে, আবার চেষ্টা করলো পড়বে। অর্থাৎ প্রত্যেকবার আপনাকে কি তৈরি করছে, আপনার যদি ছবিটাকে বন্ধ করে দেন তাহলে দেখবেন এটা হাই 1, হাই 2, হাই 3, হাই 4, অর্থাৎ ধীরে ধীরে কী হচ্ছে, লোয়ার হাইস তৈরি হচ্ছে এবং এখানে রেজিস্ট্যান্স জোন আছে এবং ধীরে ধীরে স্লিপ করে পড়ছে। ট্রেন্ড, ডাউন ট্রেন্ড প্রত্যেকটি পারফেক্ট ফর বিয়ারিশ মার্কেট। সুতরাং এটাকেও যারা ট্রেড করতে জানতেন ইজিলি তারা ট্রেড করতে পারতেন এবং আজকে হাউতাসের পরিবর্তে আপনাদের ভালো ইনকাম হতো বলে আমি মনে করি। তো দেখুন, যদি আমরা মুভিং অ্যাভারেজই ব্যবহার করি, তো মুভিং অ্যাভারেজও আপনাকে কী কথা বলছে, যতবার সে উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে মুভিং অ্যাভারেজে ধাক্কা খেয়েছে। শেষ পর্যন্ত যখন মার্কেট ঘোরার মতো লাগছে একটুখানি, কিন্তু এটি ধাক্কা, এটি ধাক্কা, এটি ধাক্কা, এটি ধাক্কা, এটি ধাক্কা, সুতরাং এগুলো রেজিস্ট্যান্সকে ভাঙে গেলে পরে এইভাবে টোটালটাই ভেঙে যেতে হবে। এখন দেখুন এখানে একটা ছোট অংশ তৈরি করেছে, এখানে একটা তৈরি করেছে, এইভাবে যদি একটা এবারে হেড অ্যান্ড শোল্ডার, ইনভার্স হেড অ্যান্ড শোল্ডার প্যাটার্ন তৈরি করে ব্রেক করে ভালো, কিন্তু প্রত্যেকবার আপনার মাথাতে তো এটিই থাকে যে পজিটিভ ট্রেড। আমরা সবসময় পজিশন প্লাস করতে শিখেছি, নেগেটিভও কিন্তু আমাদের একটা অঙ্গ, সেটা কিন্তু করতে শিখতে হবে। কোনো রকম বায়াসনেস রাখলে চলবে না, মার্কেট যেমন তেমনভাবে চলবে। দেখুন 15 মিনিট টাইম ফ্রেমেও আমরা কিন্তু শেষ জায়গাতে আমরা কি ভাবনা চিন্তা করতে পারি, দেখুন ডবল বটম তৈরি হয়েছে। আপনারা আরও কি ভাবতে পারেন, আপনারা এইভাবে একটি প্যাটার্নকে তৈরি হতে ভাবতে পারেন, কিন্তু এটি মাথার মধ্যেই রাখবেন, এটা মাথার মধ্যেই রাখবেন, এটা নিশ্চিত মনে করবেন না। নিশ্চয় যদি ক্যালকুলেশন হয় তখন এটি রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, তখন আপনি নিচের দিকে যাওয়ার চেষ্টা করবেন। যদি এখানে কোথাও ওপেন হয় এবং সাপোর্ট নিয়ে ধীরে ধীরে চলে, তখন আপনি মনে করতে পারেন যে এটা যাবে, কিন্তু এক্ষেত্রে এখানে রেজিস্ট্যান্স ফেস করবে। একে ভাঙুক, ভেঙে যাওয়ার পর আপনি আবার ট্রেড নেবেন। আপাতত যদি নিচে ট্রেড নেন তাহলে এটি আপনাদের লক্ষ্য। সুতরাং এইভাবে ধীরে 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 এগোতে হয় এবং লাইভ মার্কেটে আপনাকে প্যাটার্নটাকে ফলো করতে হয় যে কী হচ্ছে। কারণ এখন বসে কথা বলা যত সোজা, লাইভ মার্কেটে কিন্তু তত সোজা নয়। সুতরাং লাইভ মার্কেটকে শিখতে গেলে পরে এই যে বলছি এইভাবে ট্রেড করতে হতো, এটা করেই কিন্তু শিখতে হবে, দ্বিতীয় উপায় নেই। এবং আপনারা যারা দেখেছেন, যারা এই চ্যানেল নিয়মিত ফলো করেন, তারা জানেন যে এই ট্রেন্ড লাইন তো আমি আজকে আঁকিনি। সুতরাং এই ট্রেন্ড লাইনগুলো যে এঁকেছি সেগুলো যে আপনাদের কাজ দিচ্ছে সেটা দেখুন, আপনারা নিজেদের চার্টে লাগান এবং আমাদের ফিনান্সিয়াল অ্যাডভাইসারের সঙ্গে কথা বলুন এবং সেই মতো সেট আপ তৈরি করুন। চলুন 5 মিনিট টাইম ফ্রেমে একবার দেখি। যাদের এখনও পর্যন্ত ধৈর্য আছে তারা 5 মিনিট টাইম ফ্রেমে দেখুন এবং 5 মিনিট টাইম ফ্রেমে দেখুন, আমরা যদি মনেই করতে পারেন এখানে কিন্তু একটা ফলিং এজ প্যাটার্ন আপনারা ভাবতে পারেন। এই দুটি পয়েন্টকে নিয়ে একটি যোগ করলেন এবং দেখুন এইগুলো থেকে এইভাবে যোগ করতে পারেন, কিংবা এই 3টে পয়েন্টকে এইভাবে যোগ করতে পারেন, তাহলে দেখুন একটা ফলিং এজ হবে। আমি আপনাদেরকে এঁকে দিচ্ছি। আমি জানি না যে আসলে বেশি বড় করলে আপনারা দেখতে চান না, বেশি আলোচনা আপনারা খুব যে পছন্দ করেন তা নয়। দেখুন এইভাবে আপনারা এটা করতে পারেন, তাহলে একটা ফলিং এজ তৈরি হচ্ছে। এবারে মার্কেটকে কখন ভাববেন, মার্কেট যদি এর উপরে ওঠে তো গুড, যদি এর নিচে নেমে যায় তাহলে একটি লেভেলের উপরে আপনি বলিস, একটি লেভেলের নিচে আপনি বেয়ারিশ, তার উপরে মাঝে কিছু নেই। এটাকে কেমনভাবে ট্রেড করতে পারতেন যদি আমি এটাকে মুছে দিই? কেমনভাবে ট্রেড করতে পারতাম, কেমনভাবে আমি ট্রেড করতে পারতাম, তাই তো? দেখি, দেখুন এখানে এইভাবে আমি কি করতে পারতাম, একটি লেভেল ড্র করতে পারতাম। এই লেভেল যখনই ভেঙে গেল তখন নিচে হলো, আবার এইভাবে একটি লেভেল ড্র করুন। যদি উপরে যায় তাহলে একটি রেজিস্ট্যান্স, একে যদি ভেঙে যায় তাহলে উপর দিকে যাবে, এর নিচের দিকে এলে নিচের দিকে যাবে। এই হচ্ছে মোটামুটি আমাদের নিফটির অ্যানালিসিস 5 মিনিট টাইম ফ্রেমে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আপনাদের যদি কোনো কিছু বলার থাকে তাহলে আপনারা আমাকে কমেন্ট করে জানাতে পারেন। নমস্কার, ধন্যবাদ।